গল্পের শুরুতেই আমরা দেখি জন নামের এক ব্যক্তি তার স্ত্রী জুলিয়াকে গাড়িতে করে বাড়ি ফিরছিল। তখনই হঠাৎ জুলিয়ার মনোযোগ গাড়ি চালানো থেকে অন্যদিকে চলে যায়। সামনে থেকে আসা একটা গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে সে হঠাৎ করেই স্টিয়ারিংটি জোরে ঘুরিয়ে দেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটা দ্রুতগামী ট্রাক তাদের গাড়িতে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়। এই সংঘর্ষের আঘাত এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি কয়েকবার উল্টে গিয়ে অনেক দূরে ছিটকে পড়ে। দুর্ঘটনার প্রচণ্ড ধাক্কায় জনের চোখের সামনে সবকিছু ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে। এরপরেই গল্প এক বছর এগিয়ে যায়। জন এখন তার পোষা বিড়ালকে নিয়ে একটা বড় বাড়িতে সম্পূর্ণ একা বসবাস করছিল। এদিকে টেলিভিশনের প্রতিটি সংবাদ মাধ্যমে একের পর এক ব্রেকিং নিউজ প্রচার হচ্ছিল। পৃথিবী জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে এক রহস্যময় এবং প্রাণঘাতী ভাইরাস। এর কারণে অনেক দেশ তাদের সীমান্ত সিল করে দিয়েছে। দিনের পর দিন পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে এবং মানুষ নিজেদের জীবন বাঁচাতে একে অপরের সাথে লড়াই করছে। কিন্তু জন তার স্ত্রীকে হারানোর শোকে এতটাই মগ্ন ছিল, সে এসব খবরের দিকে বিন্দুমাত্র মনোযোগ দেয়নি। সে বিরক্ত হয়ে টিভির আওয়াজ বন্ধ করে দেয়। এরপর জন কিছু প্রয়োজনীয় কাজের জন্য গাড়ি নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়। পথের মধ্যে হঠাৎ একটা অ্যাম্বুলেন্স তীব্র সাইরেন বাজিয়ে তার গাড়ির পাশ দিয়ে দ্রুত ছুটে যায়। শহরে পৌঁছে জন বন্দরের দিকে যায়, যেখানে দুইজন নারী তার পুরনো নৌকাটি কেনার জন্য অপেক্ষা করছিলেন। জুলিয়ার মৃত্যুর পর জন কোনোদিন সেই নৌকাটি ছুঁয়েও দেখেনি। নৌকার কেবিনে কাগজপত্র খুঁজতে গিয়ে জন হঠাৎ জুলিয়ার একটা পুরনো ব্রেসলেট খুঁজে পায়। সেটি হাতে নিতেই স্ত্রীর স্মৃতিগুলো তার চোখের সামনে ভেসে ওঠে এবং তার চোখ অশ্রু সজল হয়ে ওঠে। বাড়ি ফেরার পথে জনের বোন তাকে ফোন করে, কিন্তু জুলিয়ার স্মৃতিতে ডুবে থাকা জন কলটি রিসিভই করে না। এরপর প্রয়োজনীয় কিছু মুদি জিনিসপত্র কেনার জন্য সে একটি বড় সুপার মার্কেটে গিয়ে থামে, কিন্তু সেখানে পৌঁছে সে এমন একটা দৃশ্য দেখে যা দেখে যে কারোর চোখ কপালে উঠবে। মানুষ পাগলের মতো প্রয়োজনের চেয়ে অনেক বেশি জিনিসপত্র কিনছিল এবং দোকানের প্রায় সব তাকই খালি হয়ে গিয়েছিল। এই অদ্ভুত দৃশ্য দেখে জন অবাক হয়ে যায়। জন বাড়িতে পৌঁছানোর পর ব্রেসলেটটি তার বিড়ালের গলায় বেঁধে দেয়। তারপর টিভি চালু করে। সংবাদে বলা হচ্ছিল যে সেই বিপজ্জনক ভাইরাসটি এখন স্পেনে পৌঁছে গেছে। সন্ধ্যা নামার সাথে সাথেই জন তার বোন মারিয়ার সাথে ভিডিও কলে কথা বলে। মারিয়া তাকে জানায় তার স্বামী সরকারের হয়ে কাজ করে, তাই তাদের সুরক্ষার জন্য পুরো পরিবারকে সেনাবাহিনীর মাধ্যমে ক্যানারি দ্বীপপুঞ্জে পাঠানো হচ্ছে। সে জনকেও তাদের সাথে যাওয়ার জন্য জোর করে, কিন্তু জন সোজা সাপটা জানিয়ে দেয় সে একাই থাকতে চায়। পরদিন সকালে জানালা দিয়ে বাইরে তাকিয়ে জন দেখে তার সব প্রতিবেশী তাড়াহুড়ো করে বাড়িঘর ছেড়ে অন্য শহরের উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে জন বুঝতে পারে পরিস্থিতি ভয়াবহ দিকেই এগোচ্ছে। তাই সে তার প্রিয় বিড়ালটিকে সঙ্গে নিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার পথে গাড়ির রেডিওতে একটা ভয়ানক ঘোষণা শোনা যায়। এই ভাইরাসের একটি নতুন এবং অত্যন্ত বিপজ্জনক রূপ পুরো ইউরোপ জুড়ে তাণ্ডব চালাচ্ছে। এটি কেবল সংক্রমিত রোগীর কামড় বা সংস্পর্শের মাধ্যমেই ছড়ায় এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই একজন মানুষকে দানবে পরিণত করে। তখনই জনের মাথায় আসে যে এটি কোনো সাধারণ রোগ নয়, বরং এটি একটি জম্বি বিপর্যয়ের সূচনা। বিমানবন্দরে পৌঁছে জন তার বোন মারিয়াকে একটা বার্তা পাঠায়, আমি নিরাপদে বিমানবন্দরে পৌঁছে গেছি। কিন্তু ঠিক যখনই যাত্রীরা বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিল, তখনই কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে সবার টিকিট বাতিল করে দেওয়া হয়। এই কথা শুনে সেখানে উপস্থিত শত শত মানুষের ভিড় পুরোপুরি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। আতঙ্কিত মানুষজন বিমানবন্দরের কর্মীদের উপরে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। কর্মীরাও কোনো উত্তর দিতে পারেনি, কারণ তারাও জানতেন না উপর থেকে ঠিক কি নির্দেশ এসেছে। ঠিক তখনই বিমানবন্দরের বিশাল স্ক্রিনে ভেসে ওঠে এক চাঞ্চল্যকর ঘোষণা, দেশের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। একই সময়ে সবার মোবাইল ফোনে জরুরি সতর্কতার সাইরেন বেজে ওঠে। মুহূর্তের মধ্যেই পুরো বিমানবন্দর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চারিদিকে হুড়োহুড়ি আর পদদলিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়। অসহায় মানুষজন নিরাপত্তা বেষ্টনী ভেঙে জোর করে বিমানে ওঠার চেষ্টা করতে থাকে। এই বিশৃঙ্খলার মধ্যেই মারিয়া আতঙ্কিত হয়ে জনকে ফোন করে চিৎকার করে বলে, জন তুমি এখনই সেখান থেকে বেরিয়ে বাড়ি ফিরে যাও, নিজেকে ঘরের ভেতরে বন্ধ করে রাখো, আর সরকারের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই বাইরে বের হবে না। ঠিক তখনই ভিড়ের মধ্যে থাকা এক উন্মত্ত ব্যক্তি হঠাৎ একজন নিরাপত্তা রক্ষীর উপর ঝাঁপিয়ে পড়ে। তার বন্দুক ছিনিয়ে নিয়ে আকাশের দিকে তাক করে গুলি করার হুমকি দিতে শুরু করে। মুহূর্তের মধ্যেই পুরো বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে মানুষ দিশেহারা হয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকে। সেই তাড়াহুড়োতেই রাস্তা জুড়ে মাইলের পর মাইল দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার মধ্যে জনও আটকে পড়ে যায়। রেডিওতে খবর আসছিল মহাসড়কগুলো অবরুদ্ধ হয়ে গেছে, পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং শহরে দাঙ্গা ছড়িয়ে পড়েছে। আকাশে সামরিক হেলিকপ্টার চক্কর দিচ্ছিল এবং মানুষ তাদের যানবাহন ফেলে রেখে নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিয়েছিল। শেষ পর্যন্ত জন গাড়িতে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে তার বিড়ালটিকে একটা ব্যাগে ভরে পায়ে হেঁটে রওনা দেয়। রাতের নিস্তব্ধতায় জন কোনো মতে তার নিজ মহল্লায় পৌঁছাতে সক্ষম হয়। সেখানে জন দেখে একদল সশস্ত্র সৈনিক একটা বড় ভবন
জনকে সব দিক থেকে ঘিরে রেখেছে এবং একটি বাড়ির মূল দরজায় প্লাস্টিকের টানেলের মতো একটা সিল করে কাঠামো বসানো হয়েছে। সেই ঘেরা বাড়ির ভেতর থেকে অত্যন্ত ভয়ানক এবং অদ্ভুত আওয়াজ আসছিল। প্লাস্টিকের টানেল থেকে দুজন সৈনিককে একটি হিংস্র জম্বিকে টেনে হিঁচড়ে বের করতে দেখে একদম স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে বাইরে দাঁড়িয়ে থাকা তার অসহায় স্ত্রী তার অসুস্থ স্বামীর এই অবস্থা দেখে ডুকরে কাঁদছিল। এই ভয়ানক দৃশ্য দেখার পর জন চুপচাপ তার বাড়িতে ফিরে আসে। এরপর দরজা লক করে ঘুমাতে যায়। সেই রাতে সে বারবারই একই গাড়ি দুর্ঘটনা এবং জুলিয়ার মৃত্যুর দুঃস্বপ্ন দেখতে থাকে, যার কারণে সে চমকে জেগে ওঠে। পরদিন সকালে মারিয়া জনকে আবারও ভিডিও কল করে জানায় সামরিক বাহিনী মানুষকে বাঁচাতে কিছু বিশেষ সেফ জোন তৈরি করেছে, কিন্তু আর্মি হেডকোয়ার্টারের ভেতরে এটি নিয়ে অনেক বিতর্ক চলছে। কারণ যত বেশি সাধারণ মানুষ এক জায়গায় জড়ো হবে, ভাইরাস ছড়ানোর ঝুঁকি তত বেশি বাড়বে। কারণ অন্য দেশগুলোতেও এই ভুলের কারণেই সেফ জোনগুলো ধ্বংস হয়ে গেছে। মারিয়া জনকে স্পষ্ট ভাষায় সতর্ক করে দেয়, যাই ঘটুক না কেন তুমি ভুল করেও তোমার বাড়ির বাইরে যাবে না। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছিল যে কয়েক ঘন্টার মধ্যে পুরো শহরে কঠোর লকডাউন জারি করা হয়, যার কারণে রাস্তায় বিশৃঙ্খলা আরো বাড়িয়ে দেয়। ভাইরাসটি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মানুষ নিজেদের ঘরের জানালা দিয়ে অসহায় প্রতিবেশীদের উপর জম্বিদের নৃশংস হামলাগুলো দেখছিল, আর সেই ভয়ঙ্কর দৃশ্যই কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচার করছিল। এই বিভীষিকার মাঝেই কিছু বেঁচে যাওয়া মানুষ ইন্টারনেটে ভিডিও আপলোড করে অন্যদের শেখাচ্ছিল কিভাবে ঘরে থাকা সাধারণ জিনিসপত্র দিয়েই অস্থায়ী অস্ত্র তৈরি করে জম্বিদের আক্রমণ থেকে নিজেদের বাঁচানো যায়। সেদিন বিকেলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন এবং টেলিভিশনে কঠোর সামরিক আইন জারি করেন। দুপুর 2টার পর সমস্ত সরকারি সেবা বন্ধ করে দেওয়া হয় এবং সাধারণ মানুষকে জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগ করা হতে থাকে। কয়েকদিন পর জন প্রয়োজনীয় রেশন সংগ্রহ করতে কাছের একটা সুপারমার্কেটে যায়, কিন্তু সেখানে পৌঁছে সে এমন এক বিভীষিকাময় দৃশ্য দেখে যা তাকে স্তব্ধ করে দেয়। এক টুকরো খাবারের জন্য মানুষ একে অপরের সঙ্গে মারামারি এমনকি খুন করতেও দ্বিধা করছিল না। পরিস্থিতির ভয়াবহতা বুঝে জন দ্রুত হাতের কাছে থাকা কয়েকটি ক্যানজাত খাবার নিজের ঝুড়িতে ভরে নেয়। ঠিক তখনই সুপারমার্কেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আকাশ কাঁপিয়ে ফাইটার জেটের গর্জন ভেসে আসে। মাথার উপর দিয়ে যুদ্ধ বিমানগুলো উড়ে যেতে দেখে জন বুঝে যায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে চলে গেছে। এরপর জন আরো কিছু প্রয়োজনীয় জ্বালানি ও সরবরাহ নেওয়ার জন্য একটা পেট্রোল পাম্পের দোকানে যায়। ঠিক তখনই হঠাৎ একজন গুরুতর আহত পুলিশ অফিসার হাঁপাতে হাঁপাতে সেখানে আসেন। জনকে ধাক্কা দিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়েন। তিনি নিজের হাত কড়া দিয়েই ভেতর থেকে দরজার লকটি আটকিয়ে দেন। কয়েক মিনিটের মধ্যেই দোকানের বাইরে আরো অনেক মানুষ জড়ো হয়, যারা পেছন থেকে আসা বিপদ থেকে নিজেদের জীবন বাঁচাতে দৌড়াচ্ছিল এবং সাহায্যের জন্য দরজা ধাক্কা দিচ্ছিল। ঠিক তখনই মুহূর্তের মধ্যেই পরিস্থিতি রক্তাক্ত এবং প্রাণঘাতী হয়ে ওঠে। হঠাৎ এক অত্যন্ত দ্রুতগতির জম্বি পেছন থেকে এক পুলিশ কর্মকর্তার উপরে ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তেই তাকে মাটিতে ফেলে নির্মমভাবে কামড়াতে শুরু করে। এই বিভীষিকাময় দৃশ্য দেখে জন আতঙ্কে স্তব্ধ হয়ে যায়, যেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। নিজের প্রাণ বাঁচাতে জন দ্রুত পাশে পড়ে থাকা একটা লোহার মপ হাতে তুলে নেয় এবং লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। রক্তে ভেজা জম্বিটি জনের গন্ধ পেয়ে হিংস্রভাবে তার দিকে ঝাঁপিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে মাটিতে যন্ত্রণায় ছটফট করতে থাকা আহত পুলিশ অফিসার শেষ শক্তিটুকু দিয়ে বন্দুক তুলে জম্বিটির মাথায় গুলি চালায়। জম্বিটি গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে মাটিতে পড়তেই তার ঘন সংক্রমিত রক্ত ছিটকে সরাসরি জনের মুখে এবং কাপড়ে এসে লাগে। এই দৃশ্য দেখে জন আতঙ্কে কাঁপতে শুরু করে। ঠিক তখনই দোকানের ভেতরে নিজেকে আটকিয়ে রাখা প্রথম পুলিশ অফিসারটি হঠাৎ করে উন্মাদের মতো কাঁচের দরজায় আঘাত করতে শুরু করে। কয়েক মুহূর্তের মধ্যে স্পষ্ট হয়ে যায় ভাইরাসটি তার মস্তিষ্কেও ছড়িয়ে পড়েছে। সেও এখন এক ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়েছে। জন বাইরে থেকে যন্ত্রণায় ছটফট করতে থাকা আহত পুলিশ অফিসারকে সাহায্য করতে এগিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সেই সাহসী অফিসার বুঝতে পেরেছিলেন কাছে এলে জনসংক্রমিত হতে পারে। তাই তিনি শেষ শক্তিটুকু দিয়ে মাটিতে একটি সতর্কীকরণ গুলি ছুড়ে জনকে সেখান থেকে পালিয়ে যেতে ইশারা করেন। জন মুহূর্তের মধ্যেই বুঝে যায় এখানে আর 1 সেকেন্ড থাকা মানেই নিশ্চিত মৃত্যু। তাই সে দ্রুত রেশনের ব্যাগটি তুলে নিয়ে প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে একটি শেষ গুলির শব্দ ভেসে আসে। আহত পুলিশ অফিসার জম্বিতে পরিণত হওয়ার চেয়ে নিজের জীবন নিজেই শেষ করে দেওয়াকে বেছে নিয়েছিলেন। বাড়ি ফিরে জন টেলিভিশনে রাষ্ট্রপতির জরুরি ভাষণ দেখতে পায়। সেখানে সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করা হয় এবং সতর্ক করে বলা হয় যে কেউ এই নির্দেশ অমান্য করলে তাকে গুলি করা হবে। এরপর ইন্টারনেটে দেখা নির্দেশনা অনুসরণ করে জন কাঠের তক্তা ও বিভিন্ন সরঞ্জাম দিয়ে নিজের বাড়ির দরজা জানালা শক্তভাবে বন্ধ করে ফেলে। পাশাপাশি বাইরের পরিস্থিতির উপর নজর রাখার জন্য বাড়ির চারপাশে একটি নিরাপত্তা ক্যামেরাও স্থাপন করে। সন্ধ্যা হতেই পুরো এলাকায় সামরিক যানবাহন এসে পৌঁছায়। সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সেনারা বাড়ি বাড়ি তল্লাশি শুরু করে। জনও আত্মসমর্পণ করতে দরজার দিকে এগিয়েই যাচ্ছিল। ঠিক তখনই তার বোন মারিয়ার একটা বার্তা আসে, সেনাবাহিনীর সঙ্গে যেও না, বাড়ির ভেতরেই লুকিয়ে থাকো, আমি তোমার কাছে আসছি। বার্তাটি পড়েই জন দ্রুত বাড়ির সব আলো নিভিয়ে দেয়। তারপর নিজের প্রিয় বিড়ালটিকে বুকে জড়িয়ে ঘরের এক অন্ধকার কোণে
নিঃশব্দে বসে থাকে। কিছুক্ষণ পর সৈন্যরা দরজায় কড়া নাড়লেও সময়ের অভাব এবং থার্মাল ক্যামেরায় কোনো নড়াচড়া শনাক্ত না হওয়ায় তারা জনের বাড়ি ছেড়ে পাশের বাড়ির দিকে চলে যায়। এরপর দেখানো হয় নিজের তৈরি দুর্গের মতো বাড়ির ভেতরে জন 2 সপ্তাহ ধরে বন্দি জীবন কাটাচ্ছে। এদিকে তার খাবার এবং পানির মজুদও ধীরে ধীরে শেষ হয়ে আসছিল। মোবাইলের নেটওয়ার্ক এবং ইন্টারনেটও পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সে তার বোন মারিয়ার সঙ্গেও আর যোগাযোগ করতে পারছে না। শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখে জন নিজের নিরাপত্তার জন্য কয়েকটি ধারালো অস্ত্র ও একটা ধনুক তীর সঙ্গে নেয়। দীর্ঘদিন পর প্রথমবারের মতো বাড়ির বাইরে সে পা রাখে। খাবারের খোঁজে সে আশেপাশের অনেক বাড়ির তালা কেটে ভেতরে ঢোকে, কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিটি বাড়িতেই শুধু খালি তাক, ফাঁকা পাত্র আর মৃত্যুর মতো নীরবতা ছাড়া আর কিছুই ছিল না। ঘন্টার পর ঘন্টা জনমানবহীন রাস্তায় ঘুরে বেড়ানোর পর অবশেষে জন একটি বিশাল বিলাসবহুল বাড়ির সামনে এসে পৌঁছায়। সেখানে জনের দেখা হয় আন্না নামের এক বৃদ্ধার সঙ্গে। আন্না হুইল চেয়ারে বন্দী থাকায় লকডাউন শুরু হওয়ার পর থেকে তিনি একবারও বাড়ির বাইরে বের হতে পারেননি। নিজের অভাব অনটনের মধ্যেও আন্না জনের হাতে একটা গোপন তালিকা, একটা মানচিত্র তুলে দেন, যেটা সেই সব ধনী প্রতিবেশীদের বাড়ির ঠিকানা চিহ্নিত ছিল যারা দুর্যোগের আগেই প্রচুর পরিমাণে খাবার ও রেশন মজুদ করে রেখেছিল। এরপর জন তালিকাটি অনুসরণ করে একে একে প্রতিটি বাড়িতে তল্লাশি করতে শুরু করে। দীর্ঘ পরিশ্রমের পর তার ভাগ্য খুলে যায়। সে প্রচুর ক্যানজাত খাবার, ঔষধ এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় নানা সামগ্রী খুঁজে পায়। এই সময় তার হাতে একটা সচল মডিফাই মোটর বাইকও চলে আসে, ফলে দূরের এলাকাগুলোতে পৌঁছাতে অনেক সহজ হয়ে যায়। এরপর জন কলোনির বাইরের রেশন এবং প্রয়োজনীয় জিনিসপত্রের খোঁজ শুরু করে। ধীরে ধীরে সে পর্যাপ্ত খাবার ও সরঞ্জাম সংগ্রহ করে ফেলে। পাশাপাশি আন্নার সঙ্গেও নিজের রেশন ভাগাভাগি করে। এরপর দুজনের মধ্যে যোগাযোগ সহজ করার জন্য তাকে একটা সচল ওয়াকি টকিও দিয়ে দেয়। একদিন প্রয়োজনীয় জিনিসপত্রের খোঁজে জন একটা পরিত্যক্ত বাড়িতে ঢোকে। ঘরের ভেতরে সবকিছুই এলোমেলো। ঠিক তখনই তার চোখ পড়ে লিভিং রুমে রাখা একটা বড় অ্যাকুরিয়ামের উপর, যার ভেতরে কয়েকটি মৃত মাছ ভেসে ছিল। জন গভীর মনোযোগ দিয়ে সেটি দেখছিল। হঠাৎ তার মনে হলো ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। এক মুহূর্তও দেরি না করে সে ঘুরে দাঁড়ায় এবং সামনে থাকা ব্যক্তিটিকে জম্বি ভেবে বন্দুক তাক করে ট্রিগার চেপে দেয়। কিন্তু লোকটি কোনো জম্বি ছিল না, সে ছিল একজন সাধারণ মানুষ। জনের হাতে বন্দুক দেখে আতঙ্কিত হয়ে সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। লোকটি চলে যাওয়ার পর জন বাড়ির শেষ আলমারিটি তল্লাশি করে। অবশেষে সেখানে সে প্রচুর পরিমাণে খাবার ও প্রয়োজনীয় রেশন খুঁজে পায়। দিন কাটতে থাকে এবং জন আর আন্না ভালো বন্ধুও হয়ে ওঠে। এখন তারা প্রায় একসাথে বসে খাবার খেত। এক রাতে জন একটু বেশি মদ্যপান করে ফেলে এবং সেই অবস্থায় সে তার বোন মারিয়ার জন্য একটা ভিডিও বার্তা রেকর্ড করে, কারণ তার আফসোস হচ্ছিল সে তার পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পারেনি। সেই রাতেই জন স্বপ্নে আবারও সেই একই ভয়াবহ দুর্ঘটনাটি দেখে। তার মনে পড়ে যায় কিভাবে দুর্ঘটনার পর তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই হঠাৎ ওয়াকি টকিতে আন্নার কণ্ঠ শুনে তার ঘুম ভেঙে যায়। আন্না তাকে রেডিওটি অবিলম্বে চালু করতে বলেন। ঠিক তখনই রেডিওতে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ভেসে আসে। রেডিওতে বলা হয় বেঁচে থাকা সব মানুষকে উদ্ধার করে ক্যানারি দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর জন্য নির্দিষ্ট স্থান ও নির্দেশনা জানিয়ে দেওয়া হবে। এই খবর শুনে আন্না স্পষ্ট জানিয়ে দেন তিনি কোথাও যাবেন না। তার বিশ্বাস যেখানে এত মানুষ একসঙ্গে জড়ো হবে সেখানেই বিপদ সবচেয়ে বেশি হবে। জন বুঝতে পারছিল না সেখানে যাওয়াই ঠিক হবে নাকি এখানেই থেকে যাওয়া ঠিক হবে। তবে একটা বিষয় পরিষ্কার ছিল, তাদের খাবার ও রেশনের মজুদ দ্রুত শেষ হয়ে আসছিল। তাই জন আন্নাকে বোঝায় উদ্ধারকারী দল নদীর তীরে অবস্থান করছে আর তারা চাইলে তার নৌকা ব্যবহার করেই সেখানে পৌঁছাতে পারবে। তবুও আন্না নিজেকে জনের জন্য বোঝা মনে করে যেতে অস্বীকৃতি জানান। তখন জন তাকে আশ্বস্ত করে বলে যাই হোক না কেন শেষ পর্যন্ত সে আন্নার পাশে থাকবে এবং তার সম্পূর্ণ দায়িত্ব নেবে। পরদিন সকালে জন প্রতিদিনের মতো ওয়াকি টকিতে আন্নার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এবার ওপাশ থেকে কোনো উত্তর আসে না। বারবার ডাকলেও কোনো সাড়া না পেয়ে তার উদ্বেগ বাড়তে থাকে। এক মুহূর্ত দেরি না করে সে আন্নার বাড়িতে ছুটে যায়, কিন্তু সেখানে পৌঁছে যে দৃশ্যটি সে দেখে তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। আন্না নিজের জীবন শেষ করে দিয়েছিলেন। তিনি জনের জন্য একটি চিঠি রেখে গিয়েছিলেন। সেখানে গত কয়েকদিন ধরে পাশে থাকার জন্য জনকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছিল আর শেষবারের মতো অনুরোধ করা হয়েছিল জন যেন আর তার জন্য না ভেবে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করে। ভারাক্রান্ত হৃদয়ে জন সেখান থেকে ফিরতে শুরু করে, কিন্তু পথের মধ্যে হঠাৎ একটা হিংস্র জম্বি তার উপরে আক্রমণ করে বসে, যার ফলে তার অস্ত্র হাত থেকে ফসকে দূরে পড়ে যায়। এরপর দুজনের মধ্যে এক প্রাণান্তকর লড়াই শুরু হয়। জন তার নিজের সমস্ত শক্তি দিয়ে জম্বিটিকে লাথি দিয়ে দূরে সরিয়ে দেয় এবং দ্রুত পাশের একটা গাড়ির উপরে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই জম্বিটি তার পা শক্ত করে চেপে ধরে নিচে টেনে ফেলে দেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে জম্বিটি জনের হাতে কামড় বসানোর চেষ্টা করে। সৌভাগ্যবশত জনের শরীরে কয়েক স্তরের মোটা পোশাক থাকায় দাঁত তার চামড়া ভেদ করতে পারেনি, ফলে অল্পের জন্য সে সংক্রমিত হওয়া থেকে রক্ষা পায়। এরপর জন গাড়ির দরজা তুলে জম্বিটির উপর আঘাত করতে শুরু করে। ক্রমাগত আঘাতের কারণে তার মাথা গাড়ির ভাঙা কাঁচের ভেতরে আটকে যায়। এই সুযোগের সদ্ব্যবহার করে জন তার অস্ত্রটি তুলে নেয়। জম্বিটি আবার তার দিকে তেড়ে আসতেই জন তৎক্ষণাৎ তাকে লক্ষ্য করে একটা তীর ছোড়ে, যার ফলে জম্বিটি সেখানেই মারা যায়। বিপদ কেটে যাওয়ার
যাওয়ার পর জন নিজের পার্স থেকে পরিচয়পত্রটি বের করে বুকের উপরে রেখে দেয়, যাতে করে ভবিষ্যতে কেউ তার মৃতদেহ খুঁজে পেলে সহজেই তাকে শনাক্ত করতে পারে। এরপর সে বাড়িতে ফিরে এসে নিজের সব অস্ত্র পরিষ্কার করে। এরপর বোন মারিয়ার উদ্দেশ্যে আরো একটি ভিডিও বার্তা রেকর্ড করে। এবার তার কণ্ঠে ছিল হতাশা। সে জানায় আর অপেক্ষা করার মতো শক্তি তার নেই। এরপর জন তার বিড়ালটিকে নিয়ে বাইকে করে রওনা দেয়। বেশ কিছু দূর যাওয়ার পর সে রাস্তায় একটি বড় ব্যারিকেড দেখতে পায়। এখন তার জঙ্গল দিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সে জঙ্গলে প্রবেশ করা মাত্রই অনেক বিপজ্জনক জম্বি তার পিছু নিতে শুরু করে। তাদের গতি বাইকের চেয়ে কম ছিল না, কিন্তু তারা বারবার লাফিয়ে তার কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছিল। সামনে জন একটি পরিত্যক্ত ক্যাম্প দেখতে পায়। পেছনে ফেরার পর আর কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে সে ক্যাম্পের ভেতর দিয়ে এগোতে থাকে। কিন্তু ঠিক তখনই চারদিক থেকে জম্বিদের একটা বিশাল দল তার উপরে ঝাঁপিয়ে পড়ে। জন কোনো মতে প্রাণ নিয়ে পালাতে সক্ষম হয়, কিন্তু জনের বিপদ তখনও শেষ হয়নি। আরো কিছু দূর এগোতেই রাস্তার মাঝখানে জম্বিদের মৃতদেহের বিশাল একটা স্তূপ দেখতে পায়। বাইকের গতি এতটাই বেশি ছিল যে জন সময় মতো ব্রেক কষতে পারেনি। মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে সে সজোরে রাস্তায় ছিটকে পড়ে। দুর্ঘটনার ধাক্কায় তার প্রিয় বিড়ালের খাঁচাটিও অনেক দূরে গিয়ে পড়ে। সৌভাগ্যবশত খাঁচার ভেতরে থাকায় বিড়ালটি অক্ষত ছিল। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে জম্বিদের হিংস্র চিৎকার দ্রুত কাছে আসতে থাকে। জন মরিয়া হয়ে বাইকটি স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন আর চালু হচ্ছিল না। শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখে সে বিড়ালের খাঁচাটি তুলে নিয়ে প্রাণপণে বন্দরের দিকে দৌড়ে পালায়। জম্বিরা ক্রমাগত তার পিছু তাড়া করছিল। জন যখন বন্দরের ব্রিজটি পার হয় তখন সে তার পেছনের কাঁচের গেটটি বন্ধ করে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যে জম্বিরা কাঁচ ভেঙে ফেলে, কিন্তু ততক্ষণে জন একটি শক্তিশালী লোহার গেট পার হয়ে ভেতরে সুরক্ষিত স্থানে পৌঁছে যায়। প্রথমে বন্দরে পৌঁছে জন কোনো নৌকা খুঁজে পায় না। ঠিক তখনই দূরে পানির উপরে ভাসতে থাকা একটা নৌকা তার চোখে পড়ে। সে দ্রুত সাঁতরে সেখানে পৌঁছায়, কিন্তু কাছে গিয়ে দেখে নৌকাটির ইঞ্জিন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। শুধু তাই নয়, নৌকার ভেতরে একটা জম্বি শিশুকে চেয়ারের সঙ্গে শক্ত করে বেঁধে রাখা ছিল। সেই ভয়াবহ দৃশ্য দেখে জন আর এক মুহূর্ত সেখানে না থেকে দ্রুত ফিরে আসে। এরপর সে নিজের বিড়ালটিকে সঙ্গে নিয়ে একটা ছোট্ট দাঁড় টানা কাঠের নৌকায় চড়ে সমুদ্রের দিকে রওনা দেয়। যাত্রাপথে সে বারবার রেডিওতে কোনো সিগন্যাল পাওয়ার চেষ্টা করতে থাকে এবং বোন মারিয়ার উদ্দেশ্যে একের পর এক বার্তা রেকর্ড করতে থাকে। রাত নামতে নামতে জন সমুদ্রের অনেক গভীরে পৌঁছে যায়। ঠিক তখনই একটি ভাসমান মৃতদেহ তার নৌকার সামনের অংশে আটকে যায়, ফলে নৌকাটি সমুদ্রের মাঝখানে থেমে পড়ে। ঠিক সেই সময় একটি ইউক্রেনীয় জাহাজ সেদিক দিয়েই যাচ্ছিল। জন প্রাণপণে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তার আর্তনাদ শুনে জাহাজের নাবিকরা তাকে এবং তার প্রিয় বিড়ালটিকে উদ্ধার করে জাহাজে তুলে নেয়। এরপর তাকে খাবার এবং পানি দেওয়া হয়। জাহাজে ভিক্টরি নামে এক ব্যক্তি ছিল যে কিনা স্প্যানিশ ভাষা বুঝতে পারত। সে জনকে জানায় ক্যানারি দ্বীপপুঞ্জ সম্পূর্ণ লকডাউন করে দেওয়া হয়েছে, কারণ সেখানে ভয়াবহ জম্বি সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এরপর জাহাজের লোকজন জনকে আশ্বস্ত করে যে তারা তার প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে সাহায্য করবে। পাশাপাশি বিশ্রামের জন্য তাকে জাহাজে একটা কক্ষও দেওয়া হয়। মধ্যরাতে জন জানালার পাশে দাঁড়িয়ে সমুদ্রের দিকেই তাকিয়েছিল। ঠিক তখনই তার চোখে পড়ে একটা ছোট্ট নৌকা, যেখানে কয়েকজন মানুষ মরিয়া হয়ে সাহায্যের জন্য চিৎকার করছিল। কিন্তু পরদিন সকালে জন যখন এই বিষয়ে ভিক্টরকে জিজ্ঞাসা করে, তখন সে সোজা সাপটা জানিয়ে দেয় রাতে সেখানে কোনো নৌকাই আসেনি। এই উত্তর শুনে জনের মনে সন্দেহ আরো গভীর হয়ে ওঠে। এরপর ক্যাপ্টেন জনকে নিজের কেবিনে ডেকে কিছু গুরুত্বপূর্ণ ভবনের অবস্থান মানচিত্রে চিহ্নিত করতে বলেন। কিছুক্ষণ পর তদন্ত করতে গিয়ে জনের চোখে পড়ে গত রাতে দেখা সেই একই নৌকাটি, যেটি জাহাজের ভেতরে গোপনে লুকিয়ে রাখা হয়েছিল। আরো ভয়ঙ্কর বিষয় ছিল নৌকায় থাকা মানুষদের কোনো খোঁজ নেই, আর তাদের সমস্ত মূল্যবান জিনিসপত্র লুট করে নেওয়া হয়েছে। জন যখন ভিক্টরকে এই বিষয়ে প্রশ্ন করে তখন সে প্রথমে বিষয়টি এড়িয়ে যায়, কিন্তু জন যখন তাকে বলে সে হেলিকপ্টারের অবস্থান জানে, তখন ভিক্টর মৃদু স্বরে বলে নিজের মাথা নিচু রাখো এবং বেশি প্রশ্ন করো না। এই শুনে জন বুঝতে পারে এই জাহাজে বড় কোনো অন্যায় চলছে। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে জন জাহাজের এক অংশে বেশ কয়েকটি লুণ্ঠিত নৌকা দেখতে পায়। এখন সে নিশ্চিত হয়ে যায় এখানে আসা মানুষদের লুট করে বন্দী করা হচ্ছে। সে অবিলম্বে তার বিড়াল এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে জাহাজের নিচের অংশে পৌঁছায়, যেখানে দুজন মানুষকে বেঁধে রাখা হয়েছিল। জন যখন তাদের একজনকে মুক্ত করছিল তখনই একজন গার্ড এসে সেই বন্দীকে গুলি করে দেয়। ঠিক সেই মুহূর্তে ভিক্টর সেখানে পৌঁছায়। এরপর ধস্তাধস্তির সময় একটা দড়ি দিয়ে গার্ডের গলা টিপে হত্যা করে। এখন ভিক্টরও বুঝতে পেরেছিল এখানে থাকা মানে মৃত্যুকে ডেকে আনা, তাই সে জনের সাথে হেলিকপ্টারের খোঁজে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর জন, ভিক্টর এবং অন্য বেঁচে যাওয়া লোকটি লুকিয়ে একটা নৌকার কাছে পৌঁছায়, কিন্তু তারা বের হওয়া মাত্রই দুজন গার্ড তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। অন্য লোকটি বুলেটের আঘাতে মারা যায়। অন্যদিকে ভিক্টরের কাঁধে গুলি লাগে। তা সত্ত্বেও জন তার সমস্ত শক্তি দিয়ে নৌকা বেয়ে তাদের দুজনকে নিরাপদে তীরে নিয়ে আসে। তীরে পৌঁছেই তারা দ্রুত একটা যানবাহনের খোঁজ করে। কিছুক্ষণ পর জন একটা আনলকড গাড়ি খুঁজে পায়, কিন্তু ভেতরে একটা জম্বি বসেছিল। এক মুহূর্তও দেরি না করে সে জম্বিটিকে হত্যা করে গাড়িটি নিজেদের দখলে নেয়। এরপর জন, ভিক্টর এবং তার প্রিয় বিড়ালকে নিয়ে সেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়,
যেখানে একসময় তার স্ত্রী জুলিয়া মারা গিয়েছিল। জনের মনে আশা ছিল হাসপাতালের পাশের মাঠে হয়তো এখনো একটা হেলিকপ্টার পড়ে আছে, যেটি ব্যবহার করে তারা সেখান থেকে পালাতে পারবে। পথে ভিক্টর জনকে একটা ভয়ঙ্কর সত্য জানায়। সে বলে জাহাজের ক্যাপ্টেন একজন নিষ্ঠুর শাসক, যে কিনা একটা দ্বীপে নিজের রাজত্ব গড়ে তুলেছে। সেখানে শুধু তার দাসদেরই বেঁচে থাকার অনুমতি দেওয়া হয় আর বাকিদের নির্মমভাবে হত্যা করা হয়। কিছুক্ষণ পর তারা হাসপাতালে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে মাঠে কোনো হেলিকপ্টার দেখতে না পেয়ে জন পুরোপুরি হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই হঠাৎ একটা জম্বি গাড়ির উপরে ঝাঁপিয়ে পড়ে। জন দ্রুত গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে ছিটকে ফেলে দেয়। তারপর ভিক্টরের বন্দুক দিয়ে জম্বিটিকে গুলি করে হত্যা করে। কিন্তু গুলির শব্দ চারিদিকে ছড়িয়ে পড়তেই অসংখ্য জম্বি তাদের দিকে ছুটে আসতে শুরু করে। প্রাণপণ লড়াই করে জন কোনো মতো তাদের পথ পরিষ্কার করে এবং ভিক্টরকে নিয়ে দ্রুত হাসপাতালের ভেতরে আশ্রয় নেয়। হাসপাতালের ভেতরে ঢুকে জন ভিক্টরের কাঁধে আটকে থাকা গুলিটি বের করার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম খুঁজতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ হাসপাতালের প্রথম তালা থেকে এক রহস্যময় শব্দ ভেসে আসে। উপরে উঠে জন একটা জম্বিকে দেখতে পেয়ে দ্রুত লুকিয়ে পড়ে। ঠিক তখনই ভেন্টিলেশন ডাক্টের ভেতর থেকে একজন মানুষের কণ্ঠস্বর ভেসে আসে। জন তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল। এমন সময় আরেকটি জম্বি তার উপরে ঝাঁপিয়ে পড়ে। এক মুহূর্তও দেরি না করে জন ধনুক থেকে একটি তীর ছুঁড়ে জম্বিটির মাথা ভেদ করে তাকে হত্যা করে। কিন্তু তীরের শব্দ শুনে মুহূর্তের মধ্যে ডজন ডজন জম্বি তার দিকে ছুটে আসে। নিজের প্রাণ বাঁচাতে জন দৌড়ে একটা ঘরের ভেতরে ঢুকে দরজায় একটা লোহার রড আটকে দেয়। এখন সে সম্পূর্ণ ফাঁদে আটকা পড়েছে। বাইরে অসংখ্য জম্বি অবিরাম দরজায় আঘাত করতে থাকে, যেন যে কোনো মুহূর্তে দরজাটি ভেঙে ভেতরে ঢুকে পড়বে। ঠিক তখনই লুসিয়া নামের এক নার্স জরুরি দরজাটি খুলে জনকে ভেতরে টেনে নেয়। এরপর সঙ্গে সঙ্গে দরজাটি বন্ধ করে দেয়, যাতে জম্বিরা তাদের পিছু নিতে না পারে। এরপর জন ও লুসিয়া সরাসরি সেই ঘরে যায় যেখানে ভিক্টর এবং তার বিড়ালটি অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর সিস্টার সিসিলিয়াও 3টি শিশুকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছান। ভিক্টরের গুরুতর অবস্থা দেখে সিসিলিয়া ভয় পেয়ে যান, কিন্তু জন তাকে জানায় যে ভিক্টরের শরীরে জম্বির কামড় নয়, বরং গুলির আঘাত লেগেছে। এই কথা শুনে সিসিলিয়া এবং লুসিয়া দ্রুত একসঙ্গে তার চিকিৎসা শুরু করেন এবং অনেক চেষ্টার পর কোনো মতে তার অবস্থা স্থিতিশীল করতে সক্ষম হন। এরপর জন হেলিকপ্টারের কথা জানতে চাইলে লুসিয়া তাকে জানায় হেলিকপ্টারটি হাসপাতালের পেছনের কোয়ারেন্টাইন জোনে রাখা আছে, কিন্তু সেই পুরো এলাকায় এখন অসংখ্য জম্বিতে ভরা। এই কথা শুনে জন শেষবারের মতো আবারও জুলিয়ার ঘরে যায়, যেখানে পা রাখতেই তার চোখের সামনে ভেসে উঠতে থাকে জুলিয়ার সঙ্গে কাটানো শেষ মুহূর্তের স্মৃতিগুলো। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর জন তার বিড়ালের গলা থেকে সেই ব্রেসলেটটি খুলে ভালোবাসার স্মৃতি হিসেবে জুলিয়ার বিছানার উপরে রেখে দেয়। পরদিন সকালে জন যখন হাসপাতালের ছাদে পৌঁছায়, ঠিক তখনই হঠাৎ তার ফোনে সিগন্যাল ফিরে আসে। কয়েক সপ্তাহ ধরে জমে থাকা মারিয়ার সব বার্তা একসঙ্গে তার ফোনে আসতে শুরু করে। ঠিক সেই মুহূর্তেই বাইরে থেকে একের পর এক গুলির শব্দ শোনা যায়। জন জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে জাহাজের লোকজন জম্বিদের হত্যা করতে হাসপাতালের দিকেই এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে জন দ্রুত নিচে নেমে আসে এবং সবাইকে আসন্ন বিপদের কথা জানায়। এরপর সবাই সিদ্ধান্ত নেয় বাইরে দিয়ে না গিয়ে বেসমেন্টের গোপন পথ ব্যবহার করে হেলিকপ্টারের কাছে পৌঁছাবে। কিন্তু বেসমেন্টে নামার পরপরই তারা ভয়ঙ্কর এক দৃশ্য দেখতে পায়। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল অসংখ্য মৃতদেহ। সবাই মুখ ঢেকে সতর্কভাবে সামনে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর একটি আটকে থাকা দরজা তাদের পথ বন্ধ করে দেয়। লুসিয়া একটি কুঠার দিয়ে দরজাটি ভাঙার চেষ্টা করে। শেষ পর্যন্ত দরজাটি খুলে ফেলে, কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গেই ভেতর থেকে একটি জম্বি ঝাঁপিয়ে পড়ে সিস্টার সিসিলিয়ার উপরে। জন দ্রুত সিসিলিয়াকে নিজের দিকে টেনে নিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে লুসিয়া কুঠারের এক আঘাতে জম্বিটিকে শেষ করে দেয়, কিন্তু সিসিলিয়া বুঝতে পারেন তিনি ইতিমধ্যেই সংক্রমিত হয়ে গেছেন। তাই তিনি সবাইকে তার জন্য সময় নষ্ট না করে সামনে এগিয়ে যেতে বলেন। সবাই বাধ্য হয়ে সিসিলিয়াকে পেছনে রেখে সামনে এগিয়ে যায়। কিছুক্ষণ পর তারা এমন একটা ঘরে পৌঁছায় যেখানে আসবাবপত্রের আড়ালে অসংখ্য জম্বি আটকে ছিল। লুসিয়া খুবই সতর্কতার সঙ্গে দরজাটি খুলে দেয়, কিন্তু ঠিক তখনই একটি ছোট মেয়ে তার মাকে জম্বিতে পরিণত হতে দেখে আবেগের বশে জোরে করে চিৎকার করে ওঠে। সৌভাগ্যবশত সেই মুহূর্তে কোনো জম্বি তাদের দেখতে পায়নি, কিন্তু তারা যখন চুপচাপ সামনে এগিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ একটা জম্বির ধাক্কায় একটা আলমারি মাটিতে পড়ে যায়। ভয়ঙ্কর শব্দে পুরো ঘর কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গেই আটকে থাকা সব জম্বি জেগে তাদের দিকে ছুটতে শুরু করে এবং শুরু হয় এক ভয়াবহ আক্রমণ। পরিস্থিতি খারাপ হতে দেখে জন মেয়েটিকে নিয়ে একটা আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। বাকিরা কাছের একটা দরজার পেছনে লুকিয়ে নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করে। জম্বিরা ক্রমাগত আলমারিতে ধাক্কা দিচ্ছিল। মনে হচ্ছিল এখন তাদের বেঁচে থাকা অসম্ভব। ঠিক তখনই হঠাৎ জাহাজের লোকজন সেখানে এসে পৌঁছায় এবং কোনো দয়া না দেখিয়ে নির্বিচারে গুলি চালিয়ে সব জম্বিকে শেষ করে দেয়। কিন্তু তারা জনদের দিকে একবারও না তাকিয়ে সোজা সামনে এগিয়ে যায়। এদিকে জনের দল শেষ দরজার কাছে এসে পৌঁছায়। দরজার ওপাশের বিশাল মাঠে শত শত জম্বি তাদের জন্য অপেক্ষা করছিল। চারিদিকে তাকিয়ে জনের হঠাৎ করে ইন্টারনেটে দেখা সেই ভিডিওর কথা মনে পড়ে যায়, যেখানে ঘরে থাকা সাধারণ জিনিস দিয়ে আত্মরক্ষার ঢাল তৈরি করার উপায় দেখানো হয়েছিল। জন সঙ্গে সঙ্গে কয়েকটি খাঁচা একসঙ্গে বেঁধে একটি শক্তিশালী অস্থায়ী ঢাল তৈরি করে। এরপর সবাই সেই ঢালের আড়ালে লুকিয়ে ধীরে ধীরে গেটের দিকে এগোতে শুরু করে।
করে। শুরুতে তাদের পরিকল্পনা সফল হয়। জম্বিদের আক্রমণ ঠেকিয়ে পুরো দল ধীরে ধীরে নিরাপদ পথের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই বিপদ আরও বেড়ে যায়। হঠাৎ ঢালের একটা চাকা রাস্তার মাঝখানে আটকে যায়। সেই শব্দ শুনেই আশেপাশে থাকা জম্বিরা তাদের দিকে ছুটে আসতে শুরু করে। লুসিয়া সঙ্গে সঙ্গে কুঠার হাতে নিয়ে জম্বিদের প্রতিরোধ করতে শুরু করে। অন্যদিকে জন একটি অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে জম্বিদের ভিড়ের মধ্যে পথ তৈরি করার চেষ্টা করে, আর ভিক্টর নিজের সমস্ত শক্তি দিয়ে খাঁচার তৈরি ঢালটিকে সামনের দিকে ঠেলে নিয়ে যেতে থাকে। প্রতিটি মুহূর্ত মনে হচ্ছিল মৃত্যু তাদের খুবই কাছে চলে এসেছে, তবুও তারা কোনোভাবেই হাল ছাড়ে না। অবশেষে কঠিন লড়াইয়ের পর তারা গেট পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। গেটে পৌঁছেই লুসিয়া কুঠার দিয়ে চেইন ভেঙে ফেলে। এরপর ভিক্টর শিশুদের নিয়ে দ্রুত হেলিকপ্টারের দিকে দৌড়ে যায়। অন্যদিকে জন এবং লুসিয়া পেছন থেকে জম্বিদের আটকে রাখার চেষ্টা করতে থাকে। অনেক কষ্টের পর তারা গেটটি বন্ধ করে দেয়। এরপর একটা কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দেয়, যাতে কিছু সময়ের জন্য হলেও জম্বিরা ভেতরে ঢুকতে না পারে। এদিকে ভিক্টর বারবার হেলিকপ্টার চালু করার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই সেটি স্টার্ট হচ্ছিল না। ইতিমধ্যেই জম্বিরা ভাঙা ধ্বংসাবশেষের উপর দিয়ে মাঠে নেমে আসতে শুরু করে। পরিস্থিতি দেখে জন বুঝতে পারে আর একটুও সময় নেই। তাই নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে সে একাই জম্বিদের আটকানোর চেষ্টা করে, যাতে ভিক্টর হেলিকপ্টার চালু করার জন্য আরো কিছুটা সময় পায়। ঠিক তখনই ভিক্টরের চোখ পড়ে একটা খোলা তারের উপরে। সে দ্রুত সেটিকে সংযোগ করে দেয়। সঙ্গে সঙ্গেই হেলিকপ্টারের ইঞ্জিন বিকট শব্দে চালু হয়ে যায়, কিন্তু সেই শব্দ বেশিক্ষণ গোপন থাকে না। ইঞ্জিনের আওয়াজ শুনে জাহাজের লোকজনও দ্রুত মাঠে এসে পৌঁছায়। তারা গেটে বাঁধা কাপড় কেটে অস্ত্র তাক করে হুমকি দিতে থাকে। হেলিকপ্টার তাদের হাতে তুলে না দিলে তারা সবাইকে গুলি করে হত্যা করবে। ঠিক তখনই ভিক্টর ইশারার মাধ্যমে জনকে তার পরিকল্পনাটি বুঝিয়ে দেয়। এক মুহূর্তও দেরি না করে জন দ্বিতীয় গেটের চেইন ভেঙে ফেলে। পরের মুহূর্তেই জম্বিদের একটা বিশাল দল গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং সরাসরি জাহাজের লোকজনদের উপরে ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো পরিস্থিতি এবার বদলে যায়। যারা কিছুক্ষণ আগে অন্যদের হুমকি দিচ্ছিল, তারাই এখন নিজের জীবন বাঁচাতে দিশেহারা হয়ে পালাতে শুরু করে। এরই মধ্যে কয়েকটি জম্বি হেলিকপ্টারের কাছে পৌঁছে যায়। তাদের নিজের দিকে আসতে দেখে ভিক্টর দ্রুত হেলিকপ্টারটি কিছুটা উপরে তুলে দেয়, ফলে জম্বিরা নিচে পড়ে যায়। অন্যদিকে জন কুঠার দিয়ে সামনে আসা বাধাগুলো সরাতে সরাতে হেলিকপ্টারের দিকে এগিয়ে যেতে থাকে। হেলিকপ্টারটি যখন উড্ডয়ন শুরু করে, তখন লুসিয়ার নিচে একটা দড়ির মই ফেলে দেয়। জন নিজের সমস্ত শক্তি দিয়ে সেই মই ধরে উপরে ওঠে এবং অবশেষে হেলিকপ্টারের নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে সক্ষম হয়। কয়েক ঘন্টা পর তারা ক্যানারি দ্বীপপুঞ্জের কাছাকাছি পৌঁছে যায়। ঠিক তখনই জনের ফোনে মারিয়ার কল আসে। সে কান্না ভেজা কণ্ঠে জনকে সেখানে না আসার জন্য অনুরোধ করে, কিন্তু পরের মুহূর্তেই দুটি ফাইটার জেট প্রচন্ড গতিতে তাদের হেলিকপ্টারের পাশ দিয়ে উড়ে যায়। তখনই তারা বুঝতে পারে ক্যানারি দ্বীপপুঞ্জ আর নিরাপদ নেই। সেখানেও ভাইরাস সম্পূর্ণভাবে ছড়িয়ে পড়েছে। জন এবং তার সঙ্গীদের সামনে এখনো নতুন বিপদ অপেক্ষা করছে। নিরাপদ আশ্রয়ের আশায় তারা যেই জায়গায় পৌঁছাতে চেয়েছিল, সেখানেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এভাবেই এক অনিশ্চয়তা এবং রহস্যের মধ্যেই মুভির সমাপ্তি হয়।